নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা 5টা 25 পেরিয়েছে, মানে সময় এখন যুক্তিযুক্ত। আচ্ছা, 15 বছর তো এ রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল। আপনারা কেউ ভোট দিয়েছেন, কেউ হয়তো ভোট দেননি, কোথাও কোথাও আবার ভোট লুটের অভিযোগ উঠেছে। কিন্তু ইতিহাস বলছে যে এ রাজ্যে 15 বছর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল, প্রবলভাবে ছিল। তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে চলে গেছে, একটা নতুন সরকার এসেছে। আচ্ছা, জানতে ইচ্ছে করছে না? অনেকে হয়তো জানেনও যে আপনার পাড়ার তৃণমূল নেতাটা এই 15 বছরে কি করেছে, তার সম্পত্তি কতটা বেড়েছে, সে কোথায় কোথায় ইনভেস্ট করেছে। অনেকে জানেন, অনেকে হয়তো জানেন না। আবার অনেক ক্ষেত্রে, অনেক বড় বড় নেতার ক্ষেত্রে একাধিক অভিযোগ উঠেছে। কখনো সিবিআই ডেকেছে, কখনো ইডি ডেকেছে, কখনো কেউ গেছে, কখনো কেউ যায়নি, কখনো একাধিকবার যেতে হয়েছে, কখনো জেলে গেছে, এমনও দেখেছি আমরা। কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে ইস্যু নিয়ে আলোচনা করব, অত্যন্ত সেন্সিটিভ, অত্যন্ত স্পর্শকাতর। আজকে দুপুরে তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচিত হয়েছেন চাঁচল থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায় আমাদেরকে একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ দিয়েছেন। তিনি সেখানে বলছেন তৃণমূল কংগ্রেসের টাকা, তৃণমূল কংগ্রেসের নেতাদের টাকা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের একটি দ্বীপে সেখানে গচ্ছিত রয়েছে, সেখানে ইনভেস্ট করা হয়েছে। এর আগে ভানুয়াতু শুনেছিলাম, বিনয় মিশ্র তৃণমূল নেতা, তিনি নাকি ওখানে রয়েছেন শুনেছিলাম। আজকে আরো একটা দ্বীপের নাম জড়িয়ে গেল। পাশাপাশি তার আরো একটা অভিযোগ, এই অভিযোগটা আরো মারাত্মক। তিনি অভিযোগ করছেন মালদা তৃণমূলের নেতা বা নেতারা বাংলাদেশে তাদের পয়সা বিনিয়োগ করেছে ব্যবসার জন্য, এবং যখন বাংলাদেশ 2024-এর 5ই আগস্ট থেকে উত্তাল হয়েছে, ভাঙচুর চলেছে চারিদিকে, যখন বাংলাদেশ থেকে ভারত বিদ্বেষী স্লোগান উঠেছে, তখনও ওই ইনভেস্টমেন্টগুলোতে, ওই বিনিয়োগগুলোতে কোনো রকম আঁচ এসে পড়েনি। আর এটাই পাঁচ লাইন, এটাই আরো একাধিক ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রশ্নের জন্ম দিয়েছে। আসবো আমরা আলোচনায়, তবে তার আগে একবার প্রতিবেদন দেখি। 1.7 মিলিয়ন একটা আনসিকিউরড লোন একটা অ্যারেঞ্জ করা হয়েছিল ফ্রম এ সেল ফিনান্স কোম্পানি, যেটা কেমেন আইল্যান্ড, যেটা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে, সেখান থেকে এই করা হয়েছিল। কেন করা হয়েছিল? ফর পারচেজ অফ এ অগাস্টা 109 গ্র্যান্ড নিউ হেলিকপ্টার। এখন এখানে আরেকটা সংস্থার নাম উঠে এসছে, ক্যারভেল অ্যাভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। প্রশান্ত মহাসাগরের দ্বীপ ভানুয়াতুরের পর এবার ক্যারিবিয়ান দ্বীপ কেমেনের সঙ্গে নাম জড়ালো তৃণমূলের। বিস্ফোরক অভিযোগ তৃণমূলের বিক্ষুব্ধ বিধায়কের। কেমেন দ্বীপের সঙ্গে এক নিঃশ্বাসে নাম নিলেন কেয়ারওয়েল এভিয়েশন সংস্থার। এই তো সেদিন এই এভিয়েশন সংস্থার অফিসেই তল্লাশি চালায় ইডি। তৃণমূলের তহবিল থেকে 2023 থেকে 2026 পর্যন্ত ওই এভিয়েশন সংস্থায় 160 কোটি টাকা প্রায় পাঠানো হয়েছিল। সেই 160 কোটি টাকায় আবার ওই সংস্থাটি একটি এয়ারক্রাফট এবং একটি চপার কিনেছে, একটা হেলিকপ্টার কিনেছে, যেটার ভাড়া আবার তৃণমূল ওই সংস্থাকেই মেটায়। অর্থাৎ কোথাও একটা মাছের তেলে মাছ ভাজার মতো বিষয় রয়েছে। কি করে জানো? আমি যেটা জানি না, আমি শুধু কাগজ পড়ে দেখে আমি কি বলবো? যেটা জানি না, যেটা আমার জুরিসডিকশন না, এখতিয়ার নেই, জানি না, সেটা কি করে মন্তব্য করবো? কালীঘাট তৃণমূলের বাগ্মী মুখপাত্রের দাবি, ইডির তথ্য সত্যি হলে তদন্ত হোক। সেই দাবিতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কুণাল। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ইনভেস্টিগেশন কমপ্লিট না হওয়া পর্যন্ত মোর ডিটেলস উইল নট কাম আউট। কিন্তু একটা জিনিস খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে পৃথিবীতে এত জায়গা থাকতে হঠাৎ করে কেমেন আইল্যান্ডের নাম কেন উঠে আসে? তাহলে তৃণমূলের সঙ্গে কেমেন দ্বীপের যোগ? ক্যারিবিয়ান সাগরে কেমেন আইল্যান্ডস ব্রিটেনের ওভারসিজ টেরিটরি, জনসংখ্যা প্রায় 90,000। করফাকি স্বর্গরাজ্য বলে পরিচিত এই কেমেন আইল্যান্ডস। এখানে কোনো ব্যক্তিগত আয়কর, কর্পোরেট কর, ক্যাপিটাল গেইনস ট্যাক্স, সম্পত্তি কর কিছুই নেই। ফলে যারা কর ফাঁকি দিতে চায় তারা এই দ্বীপে শেল কোম্পানি খোলে, আর সেই শেল কোম্পানিতে চলে কালো টাকা সাদা করার খেলা। এর আগে তো এই দ্বীপটার নাম একমাত্র ভূগোল যখন পড়তাম ছোটবেলায় তখন শুনেছিলাম, তারপরে আর শুনিনি। তৃণমূল না থাকলে কিন্তু এই দ্বীপগুলোর নামও আপনারা জানতে পারতেন না। গোয়েন্দা সূত্রে খবর, অভিষেক ঘনিষ্ঠ বিনয় মিশ্র আশ্রয় নিয়েছে ভানুয়াতুরে। গরু পাচারে অন্যতম অভিযুক্ত একদা যুব তৃণমূলের সাধারণ সম্পাদক। কয়েক হাজার কোটি টাকা ভানুয়াতুরে পাচারের অভিযোগ বিনয়ের বিরুদ্ধে। ভারত সরকারকে দেখতে হবে, ডবল ইঞ্জিন যেহেতু সরকার, তো এক ইঞ্জিন যখন খবর পেলো, আরেক ইঞ্জিনও খবর পেয়ে গেছে। তাদেরকে দেখতে হবে সেই সব দ্বীপে যারা আশ্রয় নিচ্ছে তাদেরকে নিয়ে আসা, এক্সট্রাডাইট করা। কেমেন আইল্যান্ডসে লুকিয়ে তৃণমূলের গুপ্তধন চিচিং ফাঁক করলেন প্রসূন বাবুই। আগুন ছাড়া তো ধোঁয়া হয় না। তো এই জিনিসটার ডাইমেনশন কতটা, সেটা একটা প্রশ্নচিহ্ন সকলের মনে আছে।
এই অ্যালিগেশনটা যদি আনফাউন্ডেড হয় বা বেসলেস হয়, তাহলে সেই সময় যারা পার্টির ফান্ড হ্যান্ডেল করতেন তাদের উচিত এ বিষয়ে একটা স্বচ্ছ ক্লিয়ার স্টেটমেন্ট দিয়ে এটাকে নেগেট করা বা রিবাটাল দেওয়া। তদন্তে নেমে তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে ইডি। 3টি অ্যাকাউন্টে শুধুমাত্র একটিতেই 420 কোটি টাকা। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নামে একটি বেসরকারি ব্যাংকের ওই অ্যাকাউন্টে চেকে সাইনিং অথরিটি অভিষেক। যৌথভাবে সই করার ক্ষমতা ডেরেক ও ব্রায়ানের। মধ্যে একটি অ্যাকাউন্টে কেন 420 কোটি টাকা, এত বেশি অঙ্কের টাকা একটা অ্যাকাউন্টে কেন, সেটা ভাবাচ্ছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের অফিসারদের। একদা পুলিশ কর্তার নিশানায় কে, বুঝতে বাকি রইল কি? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, এই হচ্ছে প্রতিবেদন। আপনাদেরকে আবারও বলি, প্রসূনবাবু একাধারে যেমন তৃণমূল কংগ্রেসের প্রতীকে জেতা বিধায়ক, তেমনই তিনি দীর্ঘদিন পুলিশে চাকরি করেছেন, তিনি অবসরপ্রাপ্ত IPS। পাশাপাশি আপনাদেরকে এটাও মাথায় রাখতে হবে, আজকে যে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের এই কেমান দ্বীপের কথা বলা হচ্ছে, ঠিক এক সপ্তাহ আগে ইডি যখন একটি এভিয়েশন সংস্থার অফিসে রেড করেছিল, তারপরে যে প্রেস রিলিজ দেওয়া হয়েছিল ইডির তরফ থেকে, সেখানেও কিন্তু আমরা এই শব্দগুলো, এই নামগুলো শুনেছি। আসুন আজকে এ নিয়ে আলোচনা করব। আজ আমাদের আলোচনার বিষয় শর্ট করে পরিচয় করিয়ে দিই। আজকে আলোচনায় কে কে আছেন আমাদের সঙ্গে। বিজেপির তরফ থেকে রয়েছেন দীপঙ্কর সরকার, স্বাগত আপনাকে। রয়েছেন সৌরভ প্রিয় দত্ত, কালীঘাট তৃণমূলের কর্মী, এখনো কালীঘাট তৃণমূলটা করছেন। সৌরভ বাবু স্বাগত আপনাকে। সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, অবসরপ্রাপ্ত ডেপুটি কমিশনার, কলকাতা পুলিশের, স্বাগত। রয়েছেন শুভম বন্দ্যোপাধ্যায়, CPI এর তরফ থেকে। ঝন্টু বড়া এক বিশ্লেষক, প্রত্যেকদিন স্টুডিও থাকেন, কিন্তু আজকে তিনি বাইরে থেকে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন। তবে তার আগে চট করে সোমনাথ আমাদের সহকর্মী নিউজ রুমে রয়েছে, সোমনাথের কাছে চলে যাবো। সোমনাথ, এই ভানুয়াতুর বা কেমেন আইল্যান্ড, এই ধরনের দ্বীপ বা দ্বীপপুঞ্জে কারা বিনিয়োগ করেন, কেন বিনিয়োগ করেন? দেখো, তুমি দুটো জায়গার কথা বললে, ভানুয়াতু আর কেম্যান আইল্যান্ড। এইরকম বেশ কিছু জায়গায় রয়েছে কিছু সার্বভৌম দেশ, কিছু আবার কোনো দেশের অংশ। যেমন ধরো আমি বলতে পারি তোমার লুক্সেমবার্গ আছে, বারমুডা আছে, বাহামা আছে। বারমুডা ব্রিটেনের একটা অংশ, বাহামা ফ্রান্সের একটা অংশ। এইরকম বেশ কিছু জায়গা রয়েছে, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড রয়েছে। এই সমস্ত জায়গাগুলোকে এক কথায় বলা হয় ট্যাক্স হেভেন বা কর ফাঁকির স্বর্গরাজ্য। এই সমস্ত জায়গাগুলোরই দেশ হোক বা কোনো একটা দেশের অংশ হোক, এগুলোর মধ্যে একটা কমন মিল রয়েছে। এগুলোর আয়তনে খুবই ছোট, জনসংখ্যা কম, এবং কম বেশি সবকটা দেশই অত্যন্ত সুন্দর, খুব সুন্দর সিনিক বিউটি রয়েছে, পর্যটন থেকে একটা ভালো টাকা আসে। এই সবগুলো দেশেরই একটা কমন বৈশিষ্ট্য হলো যে এই দেশগুলোতে কোনো কর নেই। মানে ধরো তোমার পার্সোনাল যে আমরা আয়কর দিয়ে থাকি, ইনকাম ট্যাক্স নেই, কোনো কর্পোরেট ট্যাক্স নেই, কোনো গিফট ট্যাক্স নেই, কোনো ইনহেরিটেন্স ট্যাক্স নেই, কিচ্ছু নেই। এই দেশগুলো তাহলে আয় করে কি করে? তাদের আয়ের অন্যান্য রিসোর্স আছে, তার মধ্যে পর্যটন তো একটা বললাম, এবং আর একটা বড় রিসোর্স হচ্ছে যে বিভিন্ন কোম্পানিকে রেজিস্ট্রেশন করিয়ে সেই রেজিস্ট্রেশন ফি বাবদ এরা একটা মোটা টাকা নেয়। যে কোম্পানিগুলোর রেজিস্ট্রেশন হয় সেগুলো সবই সেল কোম্পানি। সেল কোম্পানি মানে কাগজে কলমে থাকে, কাগজে কলমে থাকে, কিন্তু বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই। আচ্ছা। এই যে সেল কোম্পানিগুলো, এই সেল কোম্পানিগুলোর মাধ্যমেই কিন্তু কোনো দেশ থেকে টাকা যায় এবং এই আইল্যান্ডগুলো থেকে ঘুরে ব্ল্যাক মানি হোয়াইট হয়ে ফেরে। বলো। বেশ, তুমি বললে টাকা যায়, টাকা ব্ল্যাক মানি হোয়াইট হয়ে পেরে, তারও অনেকগুলো নিশ্চয়ই পদ্ধতি আছে। তার পদ্ধতি আছে অবশ্যই। বেশ, কটা পদ্ধতি চট করে ছোট করে একটু বলো, তারপরে ডিটেইলে একদম। দেখো, আমি তোমাকে বলি একটা ছোট্ট, যদি আমি ঠিক উদাহরণ দিই। ধরো কেউ একজন কোনো একটা প্রোডাক্ট তৈরি করছে ভারতে, কেউ একজন কোনো একটা প্রোডাক্ট তৈরি করছে। সেই প্রোডাক্ট যদি সে বিক্রি করতে যায়, তাহলে তার উপর যে লাভ হবে তাকে সেই আয়ে তাকে ট্যাক্স দিতে হবে তার উপর। আমি সেটা না করে কি করলাম না, আমার কোম্পানির শাখা কোম্পানি হিসাবে একটা সেল কোম্পানি এই ভানুয়াতু বা কেম্যান আইল্যান্ডে সেখানে রেজিস্ট্রেশন করিয়ে নিলাম। তারপর আমার প্রোডাক্টটা আমি ওদের ওখানে পাঠিয়ে দিলাম। ওইখান থেকে ওরা প্রোডাক্টটা অন্য কোনো দেশে বিক্রি করে লাভ করলো, কিন্তু যেহেতু প্রোডাক্টটা কেম্যান আইল্যান্ড থেকে বিক্রি হলো এবং কেম্যান আইল্যান্ডে কোনো ট্যাক্স দিতে হয় না, যার ফলে বিনা আমি যে লাভটা পেলাম সেই লাভটার উপরে আমাকে কোনো কর দিতে হলো না। তারপর কেম্যান আইল্যান্ড থেকে সেই টাকাটা আবার ভারতে ফিরে এলো, সেটা কিন্তু তখন FDI হিসাবে বা প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ হিসাবে ভারতে ফিরে এলো। আমার টাকা সম্পূর্ণ আমার কাছেই ফিরলো, আমি 1 পয়সা কর দিলাম না, আমার ব্ল্যাক মানিটা হোয়াইট হয়ে দেশে ফিরলো। এইভাবেই কাজটা চলে। বেশ, অসংখ্য ধন্যবাদ তোমাকে, তুমি গোটা বিষয়টা বুঝিয়ে দিলে। কিন্তু এই ফাঁকিদার জায়গাটা তো রয়েছে, কিন্তু এই ফাঁকিটা ভরাট কি করা যায় আইনের ভাষায়, নাকি সেই জায়গাটাও কোনো একটা আইনের ফাঁক ফোকর রয়ে গেছে যেটা দিয়ে এই ধরনের ইনভেস্টমেন্ট হয়ে থাকে? সত্যজিৎ বাবু, দেখুন, যে সুন্দরভাবে উনি ব্যাখ্যা করেছেন
দুটো তিনটে কথা একটু বলার দরকার আছে। যেইটা কমপ্লেনটা এসছে, এখানে যে টাকাটা নেওয়া হয়েছে সেই টাকাটার সম্বন্ধে একটু বলে দেওয়া দরকার। এটা আনসিকিউরড লোন নেওয়া হয়েছিল, 1.7 মিলিয়ন আনসিকিউরড লোন। আনসিকিউরড লোনটা কি সাধারণ লোক জানে না। না। আনসিকিউরড লোন হচ্ছে কোনো কিছু বন্ধক না রেখেই লোন পাবেন। ঠিক। আপনি যা কিছু লোন নিচ্ছেন আপনার জন্য কোনো বন্ধক কিংবা কোনো কাগজপত্র জমা দিতে হবে না। সুতরাং এই আনসিকিউরড লোন, এই আনসিকিউরড লোনের মাধ্যমে এরা সেই দ্বীপপুঞ্জে সেই জিনিসপত্রগুলো যেইভাবে পাঠানোর ব্যবস্থা করেছে। এই যে বারবার করে বলা হচ্ছে এটা স্বর্গরাজ্য। কেন স্বর্গরাজ্য? স্বর্গরাজ্য এই জন্যই আমাদের ভারতবর্ষে যে কোনোই আপনি ব্যবসা করুন আপনাকে ট্যাক্সের মধ্যে আসতেই হবে, কিন্তু ওখানে কোনো রকম ট্যাক্সের কোনো ব্যাপার নেই। ওখানে আপনি যা ব্যবসা করবেন, যা কিছু রোজগার করবেন আপনার। এই যে সুন্দর করে যিনি প্রস্তাবক তিনি বুঝিয়ে দিলেন, সেইটা একটা বিশাল ব্যাপার। এখানে যেমন কর্পোরেট ট্যাক্স, ইনকাম ট্যাক্স কিংবা অন্যান্য ট্যাক্সগুলো সেগুলো লাগতে হচ্ছে না। দুভাবে এটা টাকাটা সরানো হয়, দুভাবে। একটা হচ্ছে কর ফাঁকি, কিভাবে কর ফাঁকি দিয়ে সরানো হতে পারে টাকাগুলো। একটা টাকা তো ভারতবর্ষ থেকে যাচ্ছে, সে টাকাটা কিভাবে যাচ্ছে? আইনের ফাঁক দিয়ে যাচ্ছে, আর কিংবা আইনের ফাঁক খুঁজে সেই টাকা পাচার করে দেওয়া হচ্ছে। পাচার করা হচ্ছে হাওলার মাধ্যমে। আচ্ছা। এই যে হাওলার মাধ্যমে টাকাগুলো চলে যাচ্ছে এবং সেগুলো গিয়ে ওই দ্বীপপুঞ্জ এবং নানা জায়গায় জড়ো হচ্ছে। তারপরে সেইখান থেকে তারা নানা রকম ব্যবসা ফেদে, যেটা সোমনাথ বলছিল, সেটা সোমনাথ বলল। ঝন্টুদা হাত তুলেছেন। ঝন্টুদা, না দেখো, এখানে সেল কোম্পানির দুটো অ্যাসপেক্ট আমরা দেখলাম। মানে তুমি বলছিলে 15 বছরে তৃণমূলের রাজত্বকালে আমরা রাজ্যে শিল্প দেখতে না পেলেও তৃণমূল নেতাদের একাধিক এখানে শিখণ্ডী কোম্পানি বা সেল কোম্পানি, যে শব্দটা তুমি ব্যবহার করলে, আর আরেকটা শব্দ হচ্ছে শিখণ্ডী কোম্পানি। হ্যাঁ, এবং আরেকটা হচ্ছে আজ শুনলাম আন্তর্জাতিক স্তরে শিখণ্ডী কোম্পানি। এই দুটো কোম্পানির টাকাটাকে চ্যানেলাইজ করার যে ব্যাপার, যেমন তোমাকে আমি বলি যে তোমার খেয়াল আছে 3টে কোম্পানির গোলকধাঁধা বেরিয়েছিল জ্যোতির্প্রিয় মল্লিক যখন জেলে গিয়েছিল। একটা ছিল হনুমান রিয়েলকন প্রাইভেট লিমিটেড, গ্রেসিয়াস ইনোভেটিভ প্রাইভেট লিমিটেড এবং গ্রেসিয়াস ক্রিয়েশন প্রাইভেট লিমিটেড। 3টে ছিল শিখণ্ডী কোম্পানি এবং অনুব্রত মণ্ডলের একাধিক শিখণ্ডী কোম্পানি, লিপস এন্ড বাউন্স একটা কোম্পানি এবং এসডি কনসালটেন্সি একটা কোম্পানি। চতুর্থ যে আন্তর্জাতিক স্তরের শিখণ্ডী কোম্পানিগুলো, তোমার প্রশ্নটা ছিল সেই টাকাগুলো কি আনা যাবে? আমি বলছি অফকোর্স আনা যাবে। পিএলএম একটা অ্যাডিশন হয়েছিল যে হাওয়ালার মাধ্যমে যে টাকাটা চ্যানেলাইজ হয়, যেটা রাজীব গান্ধীর সময় এই টাকাগুলো ম্যাক্সিমাম শোনা গেছে হাওয়ালার মাধ্যমে আমাদের অন্য দেশগুলোতে টাকা চলে যাচ্ছে গরিব। না, সেটা হলেও যদি এটা প্রুভ হয় যে ওই সব জায়গায় ট্যাক্স ফাঁকি হয়েছে, বাট এদের রিসোর্স অর্থাৎ মানির লেজটা তার দেশের, যে দেশের অর্থনৈতিক কাঠামোর আইনটা সেই দেশের আইনের সাথে মেলে না, তাহলে কিন্তু সেই টাকাটা আন্তর্জাতিক এবং ভারতবর্ষের পিএলএম অ্যাক্টের ধারায় স্পষ্টত লেখা আছে আনা যাবে। এবং আনা যাবে বলেই দেখবে একাধিক অর্থনৈতিক যারা অপরাধ করেছে তারা কিন্তু নীরব মোদী খুব শীঘ্রই তারা ভারতবর্ষে অন্তর্ভুক্ত হবে, অথচ তারা সেই সব দেশে শেল্টার নিয়ে আছে যেখানে অর্থনৈতিক অপরাধের জন্য ভারতের যে আইন তার সাথে মেলে না, তারপর তাকে আনা যাচ্ছে, তার রিকভারি হয়েছে একটা বড় অংশের টাকা। এবার একবার রাজনীতির বিষয়ে চলে আসি সৌরভপ্রিয় বাবুর কাছে। সৌরভপ্রিয় বাবু, কি বলবেন এটাকে? ধরুন প্রসূন বাবু যে অভিযোগটা করছেন, অভিযোগটা ধরে নিলাম সত্যি, তাহলে কি বলবেন? এটা দলের সমষ্টিগত নাকি ব্যক্তিগত? আগে এটা ক্লিয়ার করে নেই। প্রথম কথা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে যতদিন তৃণমূল করছি বা বিরোধী দল করছি, আমি হচ্ছি আপনার আদার ব্যবসায়ী, বুঝেছেন তো? এই এত বড় জাহাজের খবর ঠিক আমার জানা নেই, এখন তো আমি সব শুনছি। তো আমি খুব বেশি হলে মন্দারমণি দ্বীপ দেখেছি, তারপর দীঘায় বিভিন্ন সমুদ্রে সৈকত দেখেছি, বা খুব বেশি হলে শুনেছি যে দেবরাজ নাকি একটা ছোটোখাটো পাহাড় টাহাড় কিনেছে। তো এখন যেসব বড় বড় ব্যাপার দেখছি, সত্যি কথা বলতে এই অভিযোগ আমার কাছে খুব আশ্চর্যের। এবং যদি এই ধরনের কাজ হয়ে থাকে, আমি বলবো যে কেন্দ্রীয় সরকারের চোখের সামনে থেকে ভারতবর্ষের টাকা নীরব মোদী, ললিত মোদী লুটে নিয়ে চলে গেছে, তাদেরকে আনতে গিয়ে কালঘাম ছুটেছে। আমি মনে করি যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় বা আমাদের দলের কারোর এই ধরনের ভানুতুতু কি ক্যামেলিয়া দ্বীপ নাকি দ্বীপ, আমি জীবনে এইসব যাইও নি বা
যাওয়ার মতন টাকা পয়সাও তৈরি করতে পারিনি। দেখুন, আমি অনেক জায়গায় দেখেছি, দীঘায় গিয়ে আমি দেখেছি, শুনেছি জ্যোতিপ্রিয় মল্লিকের হোটেল আছে, বা আমি পুরীতে গিয়ে শুনেছি যে এইখানে কি ঋতব্রত ব্যানার্জির হোটেল আছে। মানে এগুলো শোনা কথা, আমি জানি না। হ্যাঁ, তো এই পর্যন্ত আমি জানি যে বিভিন্ন জায়গায় দ্বীপ টিপ কিনেছে, হোটেল টোটেল কিনেছে, কিন্তু কোনো একটা দ্বীপে টাকা পাঠাচ্ছে বা কোনো একটা দ্বীপ কিনে নিয়েছে বা সেই দ্বীপে গিয়ে আয়কর ফাঁকি দিয়ে এইভাবে করে ব্যবসা চালাচ্ছে তৃণমূলের কেউ, যদি এই ধরনের কোনো অভিযোগ থেকে থাকে। আর সৌরভ দা, শুরুতে যেটা আপনি বললেন যে আমি আদার ব্যাপারী, আমি জাহাজের খোঁজ খবর রাখি না, হ্যাঁ, ঠিক, আপনি আপনার জায়গাটা ক্লিয়ার করে দিলেন দর্শকদের সামনে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমরা কোনো ব্যাপারই নই, আমরা সাধারণ মানুষ। আমরা দেখছি তৃণমূল কংগ্রেসের নেতাদের একেবারে আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে। আমার প্রশ্নটা হচ্ছে, ছেড়ে দিন, এ কোথায় ভানুয়াতুরে করেছে, না কেমেনে করেছে, না দীঘাতে করেছে, না পুরীতে করেছে, বাদ দিয়ে দিন আপনি। দলের তরফ থেকে কোনোদিন অডিট বা প্রশ্নের জায়গা ওঠেনি যে ভাই তুমি এত টাকা পাচ্ছ কি করে? দেখুন, আমি মানে এই কথাটা শুনলে এখন কালীঘাট তৃণমূলের অনেকে আমার ওপর গোসা করতে পারে, তাতে আমার কোনো যায় আসে না, কারণ আমি দল থেকে 5 পয়সা রোজগার করে খাইনি, তাই বলতে দ্বিধা নেই যে 2011 পরে দলটা ক্ষমতায় আসার পর মোটামুটি 4-5 বছর ভালো চলার পরে, বা মোটামুটি 2016 পর থেকে কি হয়েছে, বা ক্যামাক স্ট্রিটের যে একটা অভিশাপ আমাদের তৃণমূল কংগ্রেসের ওপর পড়েছে, এবং সেখানে দাঁড়িয়ে দল করছি এবং দল করার সুবাদে সেখানে কিছু ব্যারিকেড থাকে যে আমরা কতটা বলতে পারবো কতটা বলতে পারবো না। আপনারা দেখছেন যে এমপি এমএলএরাই বলতে পারে না, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এমপি এমএলএরাই পৌঁছাতে পারে না। আমি আমাদের মতন কর্মীরা কি বলবো? কিন্তু আমরা এটা, আমি বলছি, আমি বলার কথা বলছি না সৌরভ দা, আমি বলার কথা বলছি না, আমি বলছি যে দলের তরফ থেকে কোনোদিন মনে হয়নি যে আমি ওনাকে যে বললাম ওনার এই অ্যাসেট ছিল, এত অ্যাসেট কি করে হলো? এক্স্যাক্টলি তাই। আমরা তখন এই কথা অনেকে বলতে পারেনি যে কেন এই অ্যাসেট কোথা থেকে আসছে, কি আসছে। তবে আমি এইটা বলবো যে এই অভিযোগ যদি প্রসূনবাবুর সত্যি হয়, তাহলে তার তদন্ত কেন্দ্রীয় সরকারের বিভিন্ন এজেন্সি আছে, এবং এখন অনেক বেশি মানে আধুনিক যুগ এসে গেছে এগুলো বার করার, এবং যে এর সঙ্গে যুক্ত বা এটা যদি বার করা যায়, তাকে আইন এমন শাস্তি দিক যেন তাকে সর্বসমক্ষে কান ধরে উঠবাস করতে হয় দীপঙ্কর চুরির জন্য, যদি চুরি করে থাকে। দীপঙ্কর বাবু, দেখুন, আপনারা অনেকগুলো বিষয় এখানে এসেছে। ইডি যখন প্রথম রেড করার পরে আসে তথ্যটা ইডির কাছে, তখন ইডি কাছ থেকে এইটা আপনাদের কাছে আসে বা মিডিয়ার সামনে আসে, আমরা প্রেস রিলিজ দেওয়া হয়। এবার আমরা সেটাই বলছি, ইডির মাধ্যমে আমরা জানতে পারি। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে এই 160 কোটি যে কথা বলে, দেখুন 160 কোটি টাকা লোন নিয়েছে, তারাই একটা নিজেরাই হেলিকপ্টার কিনেছে, সেই হেলিকপ্টার আবার নিজেরা ভাড়া নিচ্ছে। মানে চোরের কত রকম জায়গা, নিজেরা কিনলাম নিজেদের টাকায়, সেটাই ভাড়া নিয়ে আবার খরচ দেখাচ্ছে। তৃতীয় যে বিষয়টা এখানে আসছে যে এই কেম্যান আইল্যান্ড কেন, কেম্যান আইল্যান্ড বলেছেন প্রশংসা, কিন্তু কেম্যান আইল্যান্ডে আরেকটা জায়গা, যে কেম্যান আইল্যান্ডের যে টাকার হিসাবগুলো হচ্ছে, সেই টাকাটা কিভাবে যাচ্ছে একটা জানা যাচ্ছে না। দ্বিতীয় কথা হচ্ছে, যারা এখনই ব্যবসা করে তাদেরকে গ্রেপ্তার করার যে আইনটা, সেটা কিন্তু এত সহজ না। মানে তাদের কাছ থেকে কেউ থাকলে ওখান থেকে সহজে ধরে নিয়ে আসা যায় না। অন্যদের সাথে বন্দি প্রত্যর্পণ আছে, বা এর ভারতের সাথে যেগুলো আইল্যান্ডগুলোর সঙ্গে তেমন নেই, তেমন করে না তারা, কারণ তাদের এখানে এইটাই করে, যারা যারা টাকা চুরি করবে সারা পৃথিবী থেকে, তারা ওখানে যাবে। এবার তার মানেই বোঝা যাচ্ছে চোর বা যারা যারা অর্থ ফাঁকি দেয়, তারাই এমন জায়গায় থাকে। স্বাভাবিকভাবে ভারতবর্ষের কোন রাজনৈতিক দল টাকা ফাঁকি দিয়েছে এখন প্রকাশ এসে গেছে, এবং তৃণমূল কংগ্রেস যে এটা করতো, আমরা দীর্ঘদিন ধরে বলেছিলাম, ভারতীয় জনতা পার্টি দীর্ঘদিন ধরে বলছে এটা করছে করছে করছে, কিন্তু সেটা প্রমাণিত হচ্ছে আজকে যে সরকারে আসার পরে সবকিছু বেরোনোর পর আসছে। এবং আমরাও নিশ্চয়ই সৌরভবাবুর এই কথাটাকেই বলেছি, সৌরভের এই কথাটা কিন্তু সত্যি, যে ভারতবর্ষের টাকা যদি এভাবে যেয়ে থাকে, তাহলে আমরা ভারতীয় জনতা পার্টি দাবি রাখছি এবং সরকার সেভাবেই যাচ্ছে। সেটা কি এই টাকাগুলো ফেরত শুধু নিয়ে আসতে হবে না, যারা ওখানে রয়েছে প্রয়োজনে তাদের সাথে বন্দি প্রত্যর্পণ চুক্তি করতে হবে, তাদেরকে ফিরিয়ে আনার জন্য যা যা করার দরকার সবকিছু করে, এই যে বাংলার গরিব মানুষের টাকা যারা মেয়েরা ওখানে পাঠালো, তাদের সেই টাকাগুলো ফেরত নিয়ে আসতে হবে। বা দেখুন, একটা লাস্ট একটা কথা, যে পশ্চিমবঙ্গ সরকারের যে ঋণটা রয়েছে, এই যে 8,000 কোটি 8 লক্ষ কোটি, এই টাকাটা পুরোটাই কিন্তু তৃণমূলের নেতাদের বাড়ি খুঁজুন, এর ডবল টাকা তৃণমূলের নেতাদের বাড়ি থেকে বেরোবে, এবং বেরোচ্ছে। হিসাব করলে দেখা যাবে যত টাকা ঋণ পশ্চিমবঙ্গ সরকারের হয়েছে, বামফ্রন্ট চলে যাওয়ার পর থেকে বেড়েছে, সমস্ত টাকাটাই ওই তৃণমূলের নেতার বাড়িতে খুললে তার থেকে বেশি টাকা পশ্চিমবঙ্গ সরকারের ভাড়া আসবে, ভারত সরকারের ভাড়া। ঝন্টুদা হাত তুলেছেন, ঠিক কোন জায়গায় হাত তুলেছেন আমি নোটিস করেছি দীপঙ্কর বাবুর বক্তব্যে। আপনার কাছে যাবো, তবে তার আগে শুভমের কাছে একবার যাই, শুভমের কাছে এখনো যাওয়া হয়নি। শুভম,
দেখুন, প্রথম কথা হচ্ছে ব্ল্যাক মানি হোয়াইট করে ফিরিয়ে আনার জন্যই এই ধরনের অ্যাকাউন্টে টাকা রাখা হয়, এটা তো মোটামুটি সবার জানা। কিন্তু বিষয়টা হচ্ছে সেইটার হুইসেল ব্লোয়ারের কাজটা একটা তৃণমূলের নেতাকে কেন করতে হবে? 2014 সালে এই কেন্দ্রীয় সরকার ক্ষমতাতেই তো এসেছিল কালো টাকা ফিরিয়ে আনবে বলে। তাহলে তারা এই 12 বছর ধরে কি করছিল? এবং এই যে বিজেপি প্রতিনিধি বলছেন যে আজকে প্রমাণিত হলো তৃণমূল নেতা বলার পরে, এটা কি প্রমাণিত করার কাজ তৃণমূল নেতার নাকি? এটা তো প্রমাণিত করার কাজ এবং ধরার কাজ, আটকানোর কাজ হচ্ছে বিজেপি নেতার। দ্বিতীয় কথা হচ্ছে সোজা কথায় যেটা উঠে এলো, সোজা কথা যেটা উঠে এলো সেটা হচ্ছে টাকা পাচার করার কথা। আমি বলছি শুধু টাকা পাচার কেন, এই তো তৃণমূলের আমলে এটা তো গরু পাচার হয়েছে, কয়লা পাচার হয়েছে, বালি পাচার হয়েছে, পাথর পাচার হয়েছে। কালকেই আপনারা শুনেছেন পাথর পাচার থেকে অনুব্রত মণ্ডল তিনি বললেন উনি প্রতিদিন নাকি 40 লক্ষ করে টাকা রাজ্যে উনি জমা দিতেন। তাহলে আজকে অনুব্রত মণ্ডল আরো অনেক কিছু বলেছেন, সেটা নিয়ে সেকেন্ড হাফে যাব আলোচনায়। আমি জাস্ট এই জায়গাটা শেষ করি, সেটা হচ্ছে উনি আগে গ্যারেস্ট হয়েছেন, উনি দীর্ঘদিন জেলে ছিলেন, তখনও বুক ফুলিয়ে এটা বলার সাহস পাননি যে আমি চুরি করতাম, আমি চুরির টাকা জমা দিতাম। তাহলে আজকে উনি হঠাৎ করে বুক ফুলিয়ে বলতে পারছেন কেন? আমি বলছি আজকে যারা এই অভিযোগগুলো তুলছে তারা ঋত তৃণমূল বলুন, ভালো তৃণমূল বলুন, তারা তো অবিভক্ত তৃণমূলেরই পার্ট। আমরা বলছি যারা যারা অবিভক্ত তৃণমূলে দুর্নীতিগ্রস্ত ছিল তাদের প্রত্যেকের আমরা শাস্তি চাই। ব্যাপারটা কোথাও একটা মনে হচ্ছে এই অনুব্রত মণ্ডলদের এইরকম সাহসের সাথে আমি চুরি করেছি বলতে দেখে যে ঋতব্রত তৃণমূলটা কি কোথাও বিজেপি স্পন্সর তৃণমূল, মানে বিজেপি রক্ষা কবচ পেতে পারি এই ভরসা থেকেই কি তারা এখন বুক ফুলিয়ে অতীতের চুরির ঘটনাগুলো সামনে আনছেন? এটা খুব দুশ্চিন্তার বিষয়। আমরা চাই অতীতে যে কটা দুর্নীতি হয়েছে তৃণমূল আমলে, জাস্ট দু লাইন বলে শেষ করে নিই, জাস্ট অতীতে যে কটা দুর্নীতি হয়েছে এই তৃণমূলের আমলে, 4টে মূল দুর্নীতি, এসএসসি দুর্নীতি, অভিযুক্ত প্রধান অভিযুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারপর সারদা দুর্নীতি, প্রধান অভিযুক্ত আপনার হচ্ছে ওই সারদায় হচ্ছে নারদায় হচ্ছে শুভেন্দু অধিকারী, এবং হচ্ছে আপনার শোভন চট্টোপাধ্যায়, এবং আপনার ববি হাকিম থেকে শুরু করে আপনার রতিন ঘোষ হচ্ছে পৌরসভা দুর্নীতি। আমরা বলছি যে মূল দুর্নীতিগুলো যে কটা হয়েছে, পৌরসভা দুর্নীতি, সারদা দুর্নীতি, নারদা দুর্নীতি এবং এসএসসি দুর্নীতি, এই প্রত্যেকটা দুর্নীতিতে যারা যারা অভিযুক্ত ছিল তাদের প্রত্যেকের আমরা শাস্তি চাই। দীপঙ্কর বাবু, আপনি হাত তুলেছিলেন, আমি শুভমের সঙ্গে জাস্ট একটা প্রশ্ন একটু জুড়ে দিচ্ছি। জহর সরকার গতকাল সোশ্যাল মিডিয়া একটা পোস্ট করেছিলেন, তার প্রশ্নটা এইরকম ছিল যেটা শুভম একটু আগে বলল, যে এক তৃণমূল থেকে আরেক তৃণমূলে গিয়ে কি কোথাও গিয়ে বাঁচার ইন্স্যুরেন্সটা পেয়ে যাচ্ছে? দীপঙ্কর বাবু, দেখুন একটা কথা তো পরিষ্কার যে আইনের আওতায় ললিত মোদী বলুন আর নীরব মোদী বলুন, তাদের যে সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, তারা যে টাকাগুলো নিয়ে টাকা যেগুলো তাদের দেশের সম্পত্তি বাজেয়াপ্ত, সরকার ভারত সরকার আইনের মাধ্যমে যেটা করার, এই অর্থনৈতিক প্রক্রিয়ায় যেটাকে ফিরিয়ে আনার ব্যবস্থা, এটাতে আগে এই আইন ছিল না, এই ধারাগুলো ছিল না, এত স্বচ্ছতা এবার আজকে করতে পারছে, এই জায়গাটা ছিল না, সেটা হওয়ার পরেই কিন্তু তাদের সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, ভারসার করতে পারছে। আমরা আপনাদের কাছে নিশ্চয়ই বলতে পারি এটা আমাদের একেবারে স্বচ্ছতার অধীনে যে যারা এই কাজগুলো করেছে, শুভমবাবু বলুন আর সৌরভবাবু বলুন, যারা এই কাজগুলো বলছেন শাস্তি চাই, আমরাও বলছি যারা এই টাকা নিয়েছে, এই বাংলার গরিব মানুষের টাকা যারা লুট করে বিদেশে পাচার করেছে, কারো ছাড়া হবে। সৌরভ 10 সেকেন্ড। হ্যাঁ, আমি 10 সেকেন্ড একটা কথাই বলবো যে এর সঙ্গে আমরা এটাও চাই বিজেপির প্রবক্তা বলুক যে প্রকাশ্যিক বাড়াই যে সুকান্ত মজুমদার বলেছিলেন যে গরু চোর ওর শাস্তি হবে, সেই গরু চোর প্রকাশ্যিক বাড়াইকের কি সত্যি সত্যি শাস্তি হবে? আইনের মাধ্যমে যদি এই কথা বলেছিলেন, আইনে আপনার তো অনেক কিছু বলছে, আরে আপনি এখানে দাঁড়িয়ে যা যা বলেছেন সেগুলো সত্যি। আপনি বলেছিলেন যে আপনারা তৃতীয় বৃহত্তম সরকার করবেন। আমি একটা কথা বলি, তোমাকে নিয়েও বলেছেন, দেখুন রাজনীতিতে এই ধরনের স্টেটমেন্ট অনেক সময় অনেক প্রশ্নের জন্ম দেয়। আমার এখনো মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনকে রাজীব বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেছিলেন বনসহায়ক পদে দুর্নীতি হয়েছে। রাজীব বন্দ্যোপাধ্যায় যখন আবার তৃণমূল কংগ্রেসে ফিরে আসেন তখন বনসহায়ক পদে কি দুর্নীতি হয়েছে, কে দুর্নীতির সঙ্গে যুক্ত, কত টাকা দুর্নীতি হয়েছে আমরা জানতে পারিনি। ঠিক একই রকম ভাবে মুকুটমণি অধিকারী তিনি যখন বিজেপির এমএলএ তখন তার বিরুদ্ধে এমসে দুর্নীতির তদন্ত হচ্ছিল, এমসে নিয়োগ দুর্নীতির তদন্ত। সেই মুকুটমণি অধিকারী যখন বিজেপি থেকে টিকিট না পেয়ে তৃণমূল কংগ্রেসে চলে আসে, রাস্তায় দাঁড়িয়ে তার জয়েনিং হয়, তারপর থেকে কিন্তু দেখলাম সেই সিআইডি তদন্তের কোনো অগ্রগতির খবর আমাদের কাছে অন্তত ছিল না। আর কার কাছে ছিল আমরা জানি না। আমরা আলোচনা চালিয়ে নিয়ে যাবো, আলোচনা জমে উঠেছে, কোথাও যাবেন না, আরো ইন্টারেস্টিং, আরো অনেকে অনেক কথা বলেছেন। বীরভূমের বাঘকে তোমরা কিছুদিনের জন্য খাঁচায় রেখেছো,
সারা জীবন পারবে না। আপনাদের বাহানা। অভিষেকের সব অন্যায় ক্ষমা হয়ে গেছে যদি আপনাদের চোখে কোনো অন্যায়ও করে থাকে, যে সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো। বাঘ তো অনেকগুলো আছে। মমতা ব্যানার্জি কোন বাঘের কথা বলছে? বীরভূমের বাঘ না কালীঘাটের বাঘ? কোন বাঘটা? মানে এখন বাঘে বাঘে ছড়াছড়ি। আমি জেলটা এখানে কাটলাম। বেড়ালকে বাঘছাল পড়ালে কিন্তু বাঘ হয় না, এরা বেড়াল। এক বাঘ অন্য বাঘকে ভয় পাচ্ছে, এটা হয়, জঙ্গলেও এটা হয়। অন্য বাঘের এরিয়াতে আরেকটা বাঘ কিন্তু ঢুকতে দেয় না। এগুলো বেড়াল, এগুলো যত জোরেই ডাকুক দিনের শেষে ম্যাও বেরোবে, একটারও মুখ থেকে কিন্তু হালুম বেরোবে না। অভিষেকের সব অন্যায় ক্ষমা হয়ে গেছে যদি আপনাদের চোখে কোনো অন্যায়ও করে থাকে, যে সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো। কারণ বাঘকে উনি বলছেন বাঘের মতো লড়াই করছেন, মানে বাঘকে উনি জঙ্গলে পাঠাতে চাইছেন, একটা বার্তা দিচ্ছেন। কে বাঘ কে শিয়াল এখনো কিছুই বোঝা যাচ্ছে না, জানেন তো। কখন এ বাঘ হয়ে যাচ্ছে, কখন ও বাঘ হয়ে যাচ্ছে। যাক, বাঘ নিয়ে না হয় পরে আমরা আলোচনা করব, বাঘ দর্শনে পরে বেরোবো। ঝন্টুদার কাছে সরাসরি চলে যাই। ঝন্টুদা, এক বাঘ বলছেন সোকল্ড আরেক বাঘের জন্য তাকে জেলে যেতে হয়েছিল, এবং সেই বাঘ, যে বাঘ বলছেন সেই বাঘ নিজে জেলে ছিলেন, একাধিকবার তদন্তের মুখোমুখি হয়েছেন। তাহলে কি দ্বিতীয় বাঘের সম্পর্কে সেখানে কিছু উগরিয়েছেন, নাকি এখন ক্যামেরার সামনে মনে হলো উগরানোর প্রয়োজন? না দেখো, তৃণমূলের জুটিতেই এখন সমস্যা দাঁড়িয়েছে। লালন বলে না, যে লালনের সেই বিখ্যাত কথা যে মন তোর আপন বলতে কে আছে এই জগতে। তৃণমূলের এই আপন জন, অর্থাৎ তৃণমূলের সহকর্মীদেরা হচ্ছে একে অপরের মাথা ব্যথার কারণ। আমি সেই প্রসঙ্গ যাচ্ছি না, ভেরি ইন্টারেস্টিং একটা টপিক তোমরা চুজ করেছিলে, কিন্তু সমস্যাটা হলো যেটা আলোচনা এখানে হলো না, কোম্পানির অ্যাক্ট অনুযায়ী, অর্থাৎ কোম্পানির একটি অ্যাক্ট আছে সেকশন 2, আমি পড়ছিলাম ভালো করে। দেখো, এই যে সেল কোম্পানি খোলা হয়েছিল অন্য দেশে যেখানে ট্যাক্স ফাঁকি দেওয়া হয়, সেই সেল কোম্পানিটা কিন্তু ভারতের একটি কোম্পানির শাখা হিসাবে খোলা হয়েছিল, মাথায় রাখো, তোমার কথা যেটুকু বুঝলাম। এবং সেই শাখা কোম্পানি কে উইথাউট এনি মর্টগেজ তারা লোন পেয়েছিল। অর্থাৎ এই জায়গায় গিয়ে কি ম্যানেজারিয়াল পার্সন এই কোম্পানিটার সিও, সে কিন্তু ভারতে এখনো প্রেজেন্ট। অর্থাৎ নীরব মোদী পালিয়ে গিয়েছিল, ললিত মোদীরা পালিয়ে গিয়েছিল। এই তৃণমূলের সেল কোম্পানির দণ্ডমুন্ডের কর্তা যেটা ভারত থেকে অপারেট হয়েছে, যার লভ্যাংশ দিয়ে ওই সব দ্বীপে কাজ হয়েছে। এমনকি একটু আগে একটা সিরিয়াস কথা বলছিলেন, বাংলাদেশের সাথে হাওয়ালার মাধ্যমে জঙ্গি টাকার যোগ, যেটা তোমার চ্যানেলে তৃণমূলের যুব প্রাক্তন একজন মুখপাত্র সুপ্রিয় চন্দ্র একটা প্রোগ্রামে আমার সাথে একটা সিরিয়াস অভিযোগ এনেছিল প্রথম দিকে, এই পালা বদলের ঠিক প্রথম দিকটায়। কি জানো, যে 2021-এ তৃণমূল ভোট লড়েছিল বাংলাদেশের জামাতিদের টাকায়। এমনকি তারও আগে একটু ঘুরে যাও শুভজিৎ, তোমার মনে আছে যেদিন সাংসদ হিসেবে আহমেদ হাসান ইমরানকে পাঠালো জোর করে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের নোটকে উপেক্ষা করে তৃণমূল নেত্রী যিনি ছিলেন যে জামাতুল মুজাহিদ্দিন বাংলাদেশের সাথে এই সিমির যোগসূত্রে 75 কোটি টাকা তিনি এনেছিলেন, ভারত সরকারের গোয়েন্দা দপ্তর বলেছিল। এমনকি কংগ্রেসের সময় গোয়েন্দা দপ্তরের নির্দেশ ছিল এই হাসান, যিনি আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী সিমি তৈরি করেছিল, স্টুডেন্ট ইসলামিক ফেডারেশন, তৃণমূল নেত্রী তাকে নিয়েছিল এবং পরবর্তীকালে সাংসদ থেকে তাকে আবার সংখ্যালঘু কমিশনের মাথায় বসিয়েছিল। এই মানি ট্রানজাকশনের যে রুট গুলো, কখনো জঙ্গিদের থেকে টাকা নেওয়া, সবটাই ভারত থেকে অপারেট হয়েছিল। অর্থাৎ এখানে ললিত মোদী, আমি যদি তর্কের খাতিরে ধরে নিলাম অভিষেক ব্যানার্জি বা অন্য কেউ তৃণমূলের, তাকে তো অনায়াসে ক্যাপচার করা যায় রে, ভারতের আইনটা তো তাই আছে।
অর্থাৎ তাই আইন তাই আছে, যে আইনে তুমি কালীঘাটের কাউকে জেলে ঢুকিয়েছো। অ্যারেস্ট করা যাচ্ছে না এই প্রশ্ন অবশ্যই যারা একদম। তদন্ত করছেন তাদের উপর বর্তায়, তাদের প্রতিনিধি এখানে নেই। ঠিক। কিন্তু রাজ্যের তদন্তকারী সংস্থা, কেন্দ্রের তদন্তকারী সংস্থা, রাজ্যে কেন্দ্রে এখন একই দল, সেই দলের কাছে এই প্রশ্ন রাখতে পারি আমরা, দীপঙ্কর বাবু। দেখুন, ডবল ইঞ্জিন সরকার হয়েছে বলেই এতগুলো দ্রুত আপনারা দেখতে পাচ্ছেন। বাংলাদেশের আমরা নিজেরাই বলেছিলাম যে মিডল ইস্টের টাকায় তৃণমূল কংগ্রেসের নেতারা ইলেকশন করে, টাকা আসে, এটা বিভিন্নভাবে বলা হয়েছে। আজকে বাংলাদেশের সিমির সাথে যে আহমেদুল্লাহর যোগাযোগ, বাংলাদেশি জঙ্গি সংগঠন হরকাতুল মুজাহিদ থেকে আনসারুল বাংলা, তাদের নেতাদের সাথে এদেশে তৃণমূল কংগ্রেসের নেতাদের যোগাযোগ, তারা ওখানে আসে, এদেশে থাকছে। কাশ্মীরের জঙ্গি এখানে ধরা পড়ছে, বাংলাদেশের জঙ্গি এখানে ধরা পড়েছে। তার মানে যোগাযোগটা সর্বজন স্বীকৃত, সর্বজন বিদিত। এই যোগাযোগ টাকা এসেছে এবং তারা করেছে, এবং তাদের টাকায় যে দেশে ফান্ডিং হয়েছে এসেছে। মানে এগুলো বলছেন বিচ্ছিন্ন আব্দুল্লাহ ঘটনা গাজীর নয়। কথা বলছিলেন আপনি, বলছেন এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা আব্দুল্লাহ গাজী, এটা তো একদিনে হয়নি। এই আব্দুল্লাহ গাজী, আপনি হাসনাবাদে যাবেন ট্রেনে, যদি বসিরহাট থেকে বারাসাতে যাওয়ার যে দেখেন, রাস্তা দিয়ে দেখতে গেলে দেখতে পাওয়া যাবে। এবারে কি বড় আপনাকে বলে বোঝাতে পারবো না, এত বড় তারা ফান্ডিং পুরোটাই আসছে। কেন এই মাদ্রাসাগুলো এতদিন ধরে এইখানে কাজ করে গেল? প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সেই সময় মাদ্রাসার কথা বলেছিল, রে করে তার দল তেড়ে গেছিল। আজকে আমরাও বলেছিলাম মাদ্রাসাগুলো যেটা হচ্ছে সেটা ভারতবর্ষের সংবিধান স্বীকৃত পদ্ধতিভাবে শিক্ষা প্রদান করা হয় না, মাদ্রাসাগুলোর জঙ্গির প্রাথমিক পাঠ পেয়ে যাচ্ছে। সেই মাদ্রাসাগুলো হওয়াতে আজ অবধি পশ্চিমবঙ্গ সরকার কেন ব্যবস্থা নেয়নি? সেই মাদ্রাসাগুলো কেন স্বীকৃতি দেওয়ার জন্য? আপনাকে বলি, এই পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছেন 6000 মাদ্রাসাকে স্বীকৃতি দেওয়া হবে। আমরা ভারতীয় জনতা পার্টির সাথে বিরোধিতা করেছিলাম, কারণ এগুলোর সাথে যার যার যোগাযোগ সমস্তটাই জঙ্গিবাদ, ভারত বিরোধী, একেবারে মৌলবাদের সাথে। আপনি যখন এদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা আমরা সেই দিন বলেছিলাম, আমরা ক্ষমতা এসেছি বলে। আপনি যখন সল্ট লেকে স্টুডিওয়ে দাঁড়িয়ে এই মাদ্রাসাগুলোকে নিশানা করছেন, দর্শকদের জানিয়ে রাখি, সেই আপডেটটাও দিয়ে যাব। হারোয়াতে এখনো 3টে জায়গায় টেরার ফান্ডিং ইস্যুতে, গোটা দেশে 13 জায়গায়, হারোয়াতেই, শুধু হারোয়াতে 3টে জায়গায় এই মুহূর্তে ইডি রেড চালাচ্ছে। উত্তরপ্রদেশ এটিএস রয়েছে তার সঙ্গে। 3টে জায়গার মধ্যে একটা হচ্ছে বেসরকারি হাসপাতাল, একটা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, আরেকটা হচ্ছে মাদ্রাসা। শুভম, প্রথম কথা হচ্ছে, মাদ্রাসায় যদি এই ধরনের কিছু দেশবিরোধী কার্যকলাপ বা এই ধরনের কিছু চক্রান্ত যদি ঘটে, সেটাকে চিহ্নিত করা এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া, এটা দায়িত্ব কার? এটা তো কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় সরকারি এজেন্সিগুলোরই দায়িত্ব। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, বিজেপি আমাদের রাজ্যে ক্ষমতায় আসার আগে যে কটা গ্যারান্টি দিয়েছিল, তার মধ্যে একটা গ্যারান্টি ছিল, আপনাদের সবার মনে থাকবে, যে দুর্নীতিবাজদের জেলে পোড়া হবে। আমি বলছি, আজকে দেখুন, এই যে দুর্নীতি নিয়ে আজকে আলোচনা করছেন, তাতে 4টে তৃণমূল যদি আপনি আজকে ধরে নেন রাজ্যে আছে। একটা হচ্ছে কালীঘাট তৃণমূল, একটা হচ্ছে ঋতব্রত অনুগামী তৃণমূল, যাদেরকে বিজেপি স্পন্সর তৃণমূল বলা যেতে পারে। তৃতীয়টা হচ্ছে এনসিপিআই দলের মধ্যে যুক্ত তৃণমূল, যারা অলরেডি এনডিএকে বা বিজেপিকে সমর্থনের কথা অলরেডি বলে দিয়েছে। এবং 4 নম্বর হচ্ছে অলরেডি বিজেপিতে জয়েন করে যাওয়া তৃণমূল। আমরা বলছি, যখন কথা গ্যারান্টি বিজেপি সরকার দিয়েছিল যে রাজ্য সরকারে এলে এই প্রত্যেক দুর্নীতিগ্রস্ত নেতাদের শাস্তি হবে, আমরা বলছি অবিভক্ত তৃণমূলে যারা যারা এই বড় বড় দুর্নীতিতে অভিযুক্ত ছিল, তাদের যেন প্রত্যেকের শাস্তি হয়, ওই কোনো একটা বিশেষ অংশের মধ্যে ঢুকে গিয়ে যেন স্পেশাল বিজেপির রক্ষা কবচটা যেন না পায়। দেখুন, এদের দ্বিচারিতা দেখুন, এদের সাথে এই তৃণমূলের এখন কথা বলছে, এই অভিষেক ব্যানার্জির সাথে এই যে বামফ্রন্টের নেতারা একসাথে বসে মিটিং করেছে। আমরা বিজেপি বিরোধী লড়াইয়ে সবসময় থাকবো, আমরা বিজেপি বিরোধী লড়াইয়ে সবসময় থাকবো। অভিষেক থাকবে না, মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে না। আরে মমতা বন্দ্যোপাধ্যায় তো আপনাদের সাথে কতদিন সরকার করেছে। আপনি বলছিলেন, আমি একটা কথা বলি, কারণ আপনার বক্তব্য বলার মাঝে আমি যখন বলা আমাকে বলতে বলুন, আপনি বলুন না। এবার আপনারা যখন করেছিলেন, আপনারা এদের সাথে কেন দেন? কেন বিজেপিকে আটকানোর জন্য দিল্লিতে গেছিলেন মিটিং করতে? বলুন না। তখন তো মনে পড়েনি তৃণমূল চোর, তখন চোর মনে পড়েনি। যখন আজকে আমরা ধরছি, যখন আমরা বের করছি, বিজেপি যখন বের করে বলছে চোর, তখন বলতে পেরেছি। আমি দুজনকে সময় দেবো, ইস্যুর বাইরে ছোট করে প্লিজ। দুটো উত্তর। একটা হচ্ছে, বিজেপি বিরোধী লড়াইয়ে বামপন্থীরা সবসময় থাকবে, তৃণমূল থাকবে না, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবে না। ওই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি দীর্ঘদিন কারুর সাথে ঘর করে থাকে, সেটা হচ্ছে বিজেপির সাথে করেছে, একসাথে সরকার চালিয়েছে। এবং বিজেপি নেতারা, ওনারা আবার জিজ্ঞেস করবেন কে বলেছে, বিজেপির সাংসদ বলবীর পুঞ্জ বলেছে, আরএসএস এর যে মুখপাত্র
মুখপাত্র, তার যে এডিটর তরুণ বিজয় বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস এর দুর্গা, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে আরএসএস দুর্গা মনে করে এবং এই বিজেপি দল এই বেশ, মমতা আমরা ইস্যুতে বন্দ্যোপাধ্যায়ের ফিরে সাথে আসি। বারবার দেখুন, সরকার ইস্যুর বাইরে চালিয়েছে। মাঝে মধ্যে দুই একটা বিষয় চলে আসে, তার জন্য ছোট করে আলোচনা করে নিলাম। ইস্যুতে ফিরে আসি। সত্যজিৎ বাবু, আপনার কাছে সরাসরি চলে যাই। আমার নির্দিষ্ট একটা প্রশ্ন, আজকে ঝন্টুদা যে অভিযোগটা করছেন কিংবা দীপঙ্কর বাবুরা যে অভিযোগটা করে আসেন টেরার ফান্ডিং এর বিষয় বা দুর্নীতির বিষয়, আমার এখনো মনে পড়ে যাচ্ছে উপেন বিশ্বাসের সঙ্গে স্টুডিও দাঁড়িয়ে আমি কথা বলেছিলাম যে সিবিআই ইনভেস্টিগেশন নিয়ে। তিনি বলেছিলেন সিবিআই বা কেন্দ্রীয় সংস্থা ইনভেস্টিগেট করে ঠিকই, রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশের একটা সাহায্যের প্রয়োজন পড়ে, যেটা লালু প্রসাদের ক্ষেত্রে উনি ওনার এক্সাম্পলটা দিয়েছিলেন। এ রাজ্যের পুলিশ ঠিকমতো ফাইল দেয়নি, ঠিকমতো ইনপুট দেয়নি, তাই এ রাজ্যে যখন তৃণমূল, কেন্দ্রে যখন বিজেপি, সেই সময় যখন একটা তদন্ত হয়েছে ইডি বা সিবিআই, সেটা একটা দীর্ঘ হয়েছে এবং কনক্লুশনে আসা যায়নি। এবার আমার প্রশ্ন ঠিক এই জায়গায়, আজকে যে অভিযোগগুলো উঠে এসেছিল বা আজকে যে অভিযোগগুলো এখনো উঠছে, আজকে তো রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে, আজকে রাজ্য পুলিশ কি সেই সময়কার ইনপুট দিতে পারে, দেওয়ার জায়গা আছে, নাকি অনেক দেরি হয়ে গেছে? যদি দেওয়ার জায়গা থাকে বা দেয়, তাহলে কি সমাধান পাবো আমরা তাড়াতাড়ি? সমাধান পাবেন, উত্তর এক নম্বর। 2 নম্বর হচ্ছে একটু বলতে হবে এখানে, এই যে খারিজি মাদ্রাসার ব্যাপার এবং এই যে ফান্ডিং এর ব্যাপারটা আছে, যে কোনো অর্গানাইজেশন চালাতে গেলে তার প্রথম দরকার হচ্ছে অর্থ, টাকা, ফিনান্স। আমি যখন এটি সেল, অ্যান্টি টেররিস্ট সেলে দেখতাম, তখন ওখানে দেখেছি যারা ধরা পড়েছে তাদেরকে টাকা পয়সা কোত্থেকে আসছে। টাকা পয়সা একটা সুনির্দিষ্ট জায়গা থেকে আসছে। তারা সামাজিক সাহায্য পাচ্ছে, তারা পলিটিক্যাল সাহায্য পাচ্ছে, লজিস্টিক সাহায্য পাচ্ছে, অর্থাৎ বাইরে থেকে এসে তারা এখানে তাদের আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট সব কিছু করে দেওয়া হচ্ছে, স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হচ্ছে, লজিস্টিক সাপোর্ট পাচ্ছে, ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাচ্ছে। এবং আবারও প্রশ্ন, পলিটিক্যাল সাপোর্ট না পেলে তো এত কিছু সম্ভব না। সে বলছি তো পলিটিক্যাল সাপোর্ট আছে, অর্থাৎ আপনাদের চ্যানেলে এবং নানা চ্যানেলেও দেখানো হচ্ছে, সে মহিলা বলছে না, এই ওখানে গিয়ে তুই তো এসছিস, ওখান থেকে ওর মুখের বলে আধার কার্ডটা করে নে, আমি মহিলার নামটা ভুলে গেছি। অর্থাৎ বাইরে থেকে যেই আসছে, হ্যাঁ যেই আসুক না কেন, তারা এখানে লজিস্টিক সব পাচ্ছে, অর্থাৎ এদেরকে ফিনান্স দিয়ে সাহায্য করা হচ্ছে। কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যেই প্রশ্নটা আপনারা আজকে সুন্দর আলোচনা করেছিলেন, সেটা হচ্ছে যে এই যে ধরুন যেটা আমাদের প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, এর মাধ্যমে যে টাকাগুলো আসছে 2002 থেকে, আইন প্রণেতারা দেখলেন, কেন এই প্রশ্নটা আসলো, আইন প্রণেতারা দেখলেন যে অর্থ পাচার প্রতিরোধ করতে হবে, অর্থ পাচার থেকে উদ্ভূত যে অর্থ সেগুলো বাইরে থেকে সিজ করে নিয়ে আসতে হবে, যে সম্পত্তির মাধ্যমে তারা কনভার্ট করেছে সেটাগুলো নিয়ে আসতে হবে। সুতরাং এই অ্যাক্টের প্রচন্ড পরিমাণে দরকার ছিল, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট। আরেকটা কথা একটু সাধারণের জন্য বলি, জনগণকে জানানো দরকার আছে যে এর সাজা কিন্তু নন বেলেবেল, এটা কিন্তু মানতে হবে। 3 থেকে 7 বছরের সাজা আছে এবং নন বেলেবেল পানিশমেন্ট আছে। যেটা অবধি তো যাবো অনেক পরে। আরেকটা কথা, যেটা আপনি প্রশ্নটা করলেন, একটা লাইন বলুন তাহলে বুঝে যাবেন। আমাদের পশ্চিমবঙ্গে আমাদের যে ইকোনমিক উইং আছে, অফেন্স এগেনস্ট যেটা ইকোনমিক উইং, সেই ইকোনমিক উইং এগুলো প্রত্যেকটা জিনিসই জানে, এগুলো তো কাজ করার কথা তাদের। তারা যদি না দেখে, তাদেরকে দিয়ে যদি করানো না হয়, তারা অটোমেটিক্যালি তারা ডিফাঙ্ক্ট হয়ে গেছে এবং সেই পোস্টটাকে সেইভাবেই পোস্টিংটা ধরা হয়েছে। কিন্তু এদের কাছে প্রচুর প্রভূত পাওয়ার দেওয়া আছে, শক্তি দেওয়া আছে। আজকে যে হারোয়াতে রেড হচ্ছে, এই যে এটিএস থেকে উত্তরপ্রদেশ থেকে সেখানে রেড করছে, কেন আমরা কেন করতে পারলাম না, এই প্রশ্ন আসে তো। ঠিক তো, সুতরাং 2 মাস মাত্র এই গভর্নমেন্ট এসছে, একটু সময় দিন, আমার মনে হয় প্রত্যেকটা জিনিস এই গভর্নমেন্টই করবে। সৌরভ বাবু, আপনাকে দিয়ে শেষ করবো। না, যদি এখন এরকম হয় যে ধরুন তৃণমূলের যারা মোটামুটি ভালো তৃণমূল বলে যাদেরকে বিজেপি মনে করবে, তাদেরকে যদি এই একের পর এক ধরুন বিজেপিতে যোগদান করায়, তখন তাদের বিরুদ্ধে যে ধরনের পাচার যোগ বা এই যোগ সেই যোগ, যেটা ও বলছে যে ও বক্তৃতার সময় অনেক কথা বলা হয়, তো তখন গিয়ে তো আর তাদের বিরুদ্ধে কোনো তদন্ত হচ্ছে না, কারণ তখন তারা বিজেপিরই এমপি হয়ে যাচ্ছে। আমরা এটা কথায় কথায় বলি যে প্রশাসনের মতন চলবে, আর তৃণমূলের যে হিরেগুলো আছে সেই হিরেগুলোকে বিজেপি তারা যোগদান করিয়েই চলবে। তাহলে আর সমস্যার সমাধান হবে কোথা থেকে? আর আমি একটা কথা বারবার বলি, এই যে বারবার বলা হয় বাংলার সরকারে এরা বাংলাদেশের সঙ্গে যোগাযোগ, এই যোগাযোগ সেই যোগাযোগ করে ইলেকশন করেছে, আমি বলছি যে আজ পর্যন্ত কি জানা গেছে যে পুলওয়ামায় যে হত্যাকাণ্ড হয়েছিল তখন যে রাজ্যপাল সত্যপাল মালিক বলেছিল যে নরেন্দ্র মোদী আর অজিত ডোভাল বলেছে যে তুম চুপ রাহো, সেখানে কেন তাদেরকে বিমান না দিয়ে তাদেরকে ওই গাড়ি দেওয়া হলো, তার উত্তর কি আজ পর্যন্ত পাওয়া গেছে? কেন? পাকিস্তানের সঙ্গে কি যোগসাজশ ছিল?
তখন কি নির্বাচন ছিল বলে এটা করতে হয়েছে? মানে এটা প্রশ্ন, মানে এটা আমাদের সবার মনে হয়। 10 সেকেন্ড। আজ পর্যন্ত কিন্তু তার সমাধান কিন্তু 10 সেকেন্ড। পাওয়া যায়নি। শুধু আমি এটাই বলবো যে 10 কাছের সেকেন্ড। ঘরে বসে কেউ সৌরভ দা, ঢিল মারবেন না, সময় কাছের একদম ঘরে বসে সংক্ষিপ্ত। ঢিল মেরে 10 লাভ সেকেন্ড। নেই। কাচের ঘরের দিন মারার বিষয় না, বিষয়টা হচ্ছে গিয়ে যারা অন্যায় করেছে শুরু হয়েছে। আপনার ভাবতে পারেননি এই বাংলা BJP তে যেখানে ধোঁকা দাঁড়িয়ে শুরু আছে, হয়েছে। বিধাননগরে BJP তে দাঁড়িয়ে আছে, ধোঁকা শুরু হয়েছে। বিধাননগরে প্রাক্তন বিধায়ক, ভাই 10 সেকেন্ড টাইম আচ্ছা, না, না, ওকে, সরি, চলো। বিধাননগরের প্রাক্তন বিধায়ক মন্ত্রী এখন জেলে, শুরু হয়েছে। আপনি নিশ্চিন্তে থাকুন, আমরা এই কথাটা গ্যারান্টি দিয়ে বলছি, কোন রকম ভাবে কোনো ধোঁকাও শুরু হয়েছে। যুক্ত কোন জোর ছাড়া পাবেন, এই বাংলায় বিচার হবে। সরকার হয়েছে 2 মাস হয়েছে, ভাই দাদা করতে দিন না, একটু বেশ। দেখুন না। 15 বছরে তো কিছু করতে পারেননি, সেই একটা ফাইলও তো তৃণমূলের সিপিএম এর একটা বেশ। সাজা দিতে পারেননি। আলোচনা শেষ করব। 10 সেকেন্ড, 15 শুভম, 10 বছর সেকেন্ড। পারলেন না, আমাদের জন্য তোমাকে দিয়ে দিন আলোচনা সমস্যা। শেষ করব। না, প্রথম কথা হচ্ছে এই 2 মাস দেখেই যে প্রতিশ্রুতি বা যে গ্যারান্টিগুলো দিয়ে নরেন্দ্র মোদী গ্যারান্টি দিয়ে গেছিলেন এবং রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছিল, এই 2 মাসের মধ্যে অন্নপূর্ণা ভান্ডার থেকে শুরু করে এই মিড ডে মিলে কর্মসংস্থান কেড়ে নেওয়া সেলফ হেল্প গ্রুপের মহিলাদের অলরেডি আমরা দেখতে পেয়েছি 100 দিনের কাজ সংখ্যা কমে যাওয়া। এই যে বিষয়গুলো দেখুন, আবারও বলছি, আলোচনা করতে গেলে কথায় কথা বাড়ে, কথায় কথা বেড়েছে, কিন্তু আজকের আলোচনাটা একেবারে নির্দিষ্ট একটা ইস্যু নিয়ে করেছি। প্রত্যেক দিনে একটা নির্দিষ্ট ইস্যু নিয়ে করি। আগামীকালে এরকমই একটা ইস্যু নিয়ে আপনাদের কাছে চলে আসবো। আবারও বলছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের কোনো প্রশ্ন থাকলে জানান, যারা এখানে উপস্থিত থাকেন তাদের কাছে তুলে ধরবো। আজকের মতো বিদায়, ভালো থাকবেন।